অমলেন্দুবাবু। থাকা খাওয়া খরচ সবই তিনি নিজের টাকাতেই করেন। ছেলের থেকে একটা কানা কড়িও নেননি। এখানে কোনো অসুবিধাও নেই, সবই ঠিক সময়ে পেয়ে যান, মনে বেশ শান্তিই পান। কিন্তু মাঝে মাঝে নাতিটার জন্য মনটা খুব খারাপ লাগে। মাঝে মাঝে বৃদ্ধাশ্রমের অফিস থেকে ফোন করে নাতিটার খবর নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কেউই ওনার ফোন ধরেনি কোনো দিন। এভাবেই দিন মাস বছর গড়িয়ে যায়। ধীরে ধীরে নাতিটার মুখ আবছা হয়ে গেছে। নবতিপর বৃদ্ধর এখন দিনরাত দুই সমান। এখানেই চারু নামে একজন বিধবা মহিলা আছে, যে ওনাদের সব ফরমাইশ খাটে, ওনাদের দেখভাল করে। এই চারুকে উনি মেয়ে বলেই ডাকেন। এই মেয়ে ওনাকে খুব শ্রদ্ধা করে, আবার ভালোওবাসে, আর ওনাকে বাবা বলে ডাকে। এখানে বাবা মেয়ের মধ্যে বেশ ভালোই সখ্যতা আছে। অমলেন্দুবাবু মেয়ের সাথে নিজের ফেলে আসা সংসারের সব গল্পই করেন। তার মধ্যে বেশিরভাগই নাতির প্রসঙ্গ থাকে। ছেলের কথা বলতে বলতে ওনার গলা ধরে আসে। এই চারুই ওনাকে একটা খাতা পেন দিয়ে বলেছিল, বাবা, তুমি তোমার মনের কথা এই খাতায় লিখে রাখো, তাতে মনের ভাব হালকা হবে আর সময়ও কেটে যাবে। এই কথাটা ওনার মনে ধরে। অশক্ত হাতে কাঁপা কাঁপা অক্ষরে মনের কথা চিঠির আকারে নাতির উদ্দেশ্যে লিখতে থাকেন। স্নেহভাজনেই দাদু ভাই, কেমন আছো? কত বড় হয়েছ? বয়সটা আন্দাজ করতে পারলেও শারীরিক গঠন আন্দাজ করতে পারি না। খুব দেখতে ইচ্ছে করে তোমাকে। জানি তুমি আমাকে ভুলে গেছো। তোমার বাবা মা আমার কথা, আমার অস্তিত্ব তোমাকে জানিয়েছে কিনা জানি না। আমি বেঁচে আছি কিনা সেটাই তো ওরা খবর নেয় না। তোমাকে কেন আমার থেকে দূরে রাখা হতো তার কারণ এখনো আমার অজানা রইল। আজ আর হাত চলছে না, কাল আবার লিখব। পরের দিন আবার লেখা আরম্ভ করেন। শেষ বয়সে তোমাকে দেখার খুব স্বাদ হয়, জানি সেটা অপূর্ণই থেকে যাবে। এমন সময় পাশের বেডে শশাঙ্কবাবু এসে গল্প জুড়ে দেন, তাই আর লেখা হয়নি। লেখা বন্ধ করে ওনার সাথে গল্পে মেতে যান। পরের দিন আবার লেখা আরম্ভ করেন। এখানে আমি ভালোই আছি, কিন্তু আজ মনটা ভালো নেই দাদুভাই। তুমি চিনবে না, এখানে একজনই আমার থেকে বড় ছিলেন, বিমল চক্রবর্তী, মানে বিমল দাদা। তারা মুক্তি পেয়ে বেড খালি করে, আর তৎক্ষণাৎ খালি বেড আবার আমার মতো অপদার্থরা পূর্ণ করে দেয়। এ যেন মিউজিক্যাল চেয়ারে বসা খেলা। বড্ড ক্লান্ত লাগে। জানি না কবে আমার বেডটা খালি হবে। কে যে পূরণ করতে আসবে সেটা হয়তো দেখা হবে না। তবে মুক্তি পেতে কার না ভালো লাগে বলো? ভালো থেকো। হাতের কলম আর চলছে না, সেও আমার মতো অবসর চাইছে। আশীর্বাদান্তে তোমার দাদু। চোখের জল মুছে চিঠিটা বেশ যত্ন করে বালিশের তলায় রেখে দেন। আজ কয়েক দিন থেকে অমলেন্দুবাবুর শরীরটা খারাপ, একদমই উঠে বসতে পারছেন না। খাওয়া দাওয়া তো বেশ কয়েকদিন ধরেই প্রায় বন্ধ করে দিয়েছেন। বৃদ্ধাশ্রমের অফিস থেকে আগের মতো আবার অমলেন্দুবাবুর ছেলেকে ফোন করা হয়, কিন্তু এবারও কেউ ধরেনি। এভাবেই দুদিন কেটে যায়। চারু ওনাকে জোর করে দুধ জল খাওয়াচ্ছে, খাবার পেটে একদমই যাচ্ছে না। এই বৃদ্ধাশ্রমে অনেক দিন ধরেই অফিসের কাজে দেখাশোনা করেন অনির্বাণ কর। আজ সকাল থেকে উনি খুবই ব্যস্ত। নতুন পার্টি আসবে, তাই নতুন পার্টিকে বলা হয়েছে এখানে বেড খালি নেই। কিন্তু পার্টি শুনলে তো জোর করে বলেছে একটা বেডের ব্যবস্থা করে দিতেই হবে। তাতে বেশি টাকা লাগে তো তাও দিতে রাজি। ছেলেটা, মানে যে তার বাবাকে এখানে রাখতে চাইছে, তার বয়স খুবই কম, হয়তো 28-29 হবে, আর বাবার বয়স 60-এর ঘরে হবে।
তবে প্যারালাইজড। অনির্বাণ মনে মনে বলেন, আজকালকার ছেলেমেয়েরা তাদের বয়স্ক বাবা মাকে বোঝা মনে করে, নয় তাদের পথে ফেলে যায়, নয়তো বা এখানে। এর মধ্যে ননি বলে একটা ছেলেকে দিয়ে ঘরের এক কোণে একটা খাট মানে বেড সাজিয়ে রাখতে বলে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি কর ননি, এক্ষুনি পার্টি এসে যাবে। কথা বলতে না বলতেই ছেলেটা তার বাবাকে নিয়ে হাজির। অনির্বাণ ভাবে, এ কেমন ছেলে কে জানে, বাবাকে ঘাট থেকে নামাতে পারলেই যেন বাঁচে। ওদেরকে বসিয়ে অনির্বাণ অফিসিয়াল কাজকর্ম করতে ব্যস্ত হয়ে পড়ে। চারু অমলেন্দুবাবুকে ডাকে, বলে, বাবা এবার ওঠো, ভোর হয়ে গেছে, মুখ ধুয়ে কিছু খেতে হবে যে, খালি পেটে কি আর ওষুধ খাওয়া যায়? উঠে পড়ো বাবা। অন্যদিন চারু একবার দুবার ডাকলেই অমলেন্দুবাবু চোখ মেলে তাকান, কিন্তু আজ সেটা করেননি দেখে চারু ওনার গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখে গা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। চারু বাবা বলেই ডুকরে কেঁদে ওঠে। হঠাৎ চারুর কান্নার শব্দে অনির্বাণ কলম থামিয়ে ওদের বসতে বলে। উঠে যায়। হন্তদন্ত হয়ে গিয়ে দেখে 103 নম্বর বেডের অমলেন্দু ঘোষ মারা গেছেন। উনি ডাক্তারকে কল করে আসতে বলেন। এরপর রেজিস্টার খাতা দেখে ওনার বাড়ির লোককে ফোন করেন। ফোন করতে করতে নতুন পার্টির দিকে তাকিয়ে বলে, সেই কবে ওনার ছেলে ওনাকে রেখে গেছেন, তারপর থেকে একদিনও আসেনি বা খবরও নেয়নি, এমনকি কোনো দিন ফোনও ধরেনি। আজ কি করবে কে জানে। অনির্বাণ ফোন, কিন্তু আজও কেউ ফোনটা ধরে না। অনির্বাণ বিরক্ত হয়ে বলে, এখন কি করা যায়? শাম্বর এখানে এসে মনে পড়ে যায় ওর বাবার কথা। সেই কত বছর আগে বাবাকে এখানে রেখে গিয়েছিলেন, আর খবর নেওয়া হয়নি। এতদিন কি আর বেঁচে আছেন? যাক, বাবা চন্দ্রশেখর মানে চন্দ্রকে জানানোর কোনো প্রয়োজন নেই। চন্দ্রর কি আর দাদুকে মনে আছে? মনে থাকলে নিশ্চয়ই জানতে চাইতো। নব্বার কথা শুনে সত্যি সত্যি বাবার সাথে খুব অন্যায় করেছিলাম, এখন নিজে তার ফল ভোগ করছি। নব্বা তো ছেলে অন্ত প্রাণ ছিল, সেই ছেলেকেও ধোকা দিয়ে ড্যাং ড্যাং করে তো স্বর্গে চলে গেল। আজ যেন পুরনো কথা খুব মনে পড়ছে। বিশেষ করে বাবার কথা মনে হতেই শাম্বর ইচ্ছা হয় বাবার খবর নিতে। চন্দ্র এখন ধারে কাছে নেই, ও গেছে কে যেন মারা গেছে তাকে দেখতে। এটাই সুযোগ। শাম্ব আস্তে আস্তে অনির্বাণের কাছে এসে ওর বাবা মানে অমলেন্দু ঘোষের কথা জানতে চায়। অনির্বাণ বড় বড় চোখ করে শাম্বর দিকে তাকিয়ে বলে, আপনি ওনার কে হন? শাম্ব বলে, ছেলে। অনির্বাণ বলে, আপনি ওনার ছেলে? ভাগ্যের কি পরিহাস দেখুন, আজ এত বছর ধরে আপনাকে ফোন করে পাইনি, কিন্তু আজ আপনি নিজে এসে ধরা দিলেন, আর ধরা দিলেন ওনার মৃত্যুর দিনেই। শাম্ব বলে, মানে উনি আজই মারা গেছেন? হ্যাঁ, বলে অনির্বাণ। বিশ্বাস করুন, এখানে একটাও বেড খালি ছিল না। আপনাকে টেম্পোরারি একটা বেডে রাখার ব্যবস্থা করেছিলাম, পরে খালি হলে সেখানেই দিয়ে দিতাম। কিন্তু দেখুন, আপনার বাবা আপনার কষ্ট সহ্য করতে না পেরেই নিজের বেডটা খালি করে দিলেন চিরকালের মতো। শাম্ব কান্নায় ভেঙে পড়ে। মনে মনে ভাবে, এটাই উপযুক্ত শাস্তি, এটাই পাওনা ছিল। পরে চন্দ্র সব জানতে পারে। দাদুর চিঠিটা পড়ে খুব কষ্ট পায়। সত্যি সত্যি ওর কিছুই মনে নেই। মনে থাকলে দাদুকে কাছে এনে হয়তো রাখতো, ওর জীবনটা হয়তো অন্য রকম হতো। দাদুকে প্রণাম করে বলে, দাদু ভাই, এখন তোমাকে আবছা আবছা মনে পড়ছে। তোমাকে এখানে কেন পাঠানো হয়েছে জানি না।
তবে তোমার ছেলের পাপের শাস্তি ভগবান আমাকে দিয়েই তোমার ছেলেকে দেওয়ালেন। আমি বিলেত চলে যাচ্ছি বলেই বাবাকে এখানে রেখে যাচ্ছি। জানি না ফিরবো কিনা, তবে আজ বুঝতে পারছি একেই বলে ভাগ্যের পরিহাস। শেষ যাত্রায় আমি তোমাকেই দেখতে পেলাম, কিন্তু তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমার প্রণাম নিও। পরজন্ম বলেই যদি কিছু থাকে তাহলে যেন তোমাকেই আবার দাদু রূপেই পায়। ভালো থেকো। গল্পের শেষাংশ ভাগ্যের পরিহাস। কলমে দেবিকা মিত্র।